প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2025 আর মাত্র কয়েকদিন বাকি। আশা করি তোমাদের বইপত্র প্রায় কমপ্লিট। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের ভৌতবিজ্ঞানের লাস্ট মিনিটের সাজেশন। যদিও ভৌতবিজ্ঞানের কিন্তু সাজেশন হয় না, কিন্তু সবাই তো 90 বা 100 তুলবে না। কিছু কিছু স্টুডেন্ট তোমরা আছো যারা 60-70ও তুলতে চাও। তো তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে ভৌতবিজ্ঞানের 2 নম্বর এবং 3 নম্বরের অধ্যায় ভিত্তিক লাস্ট মিনিটের সাজেশন থাকবে, একদম অধ্যায় টু অধ্যায়। এই সাজেশনটির যে পিডিএফ তোমরা কিন্তু অবশ্যই ফ্রিতে তোমরা ডাউনলোড করতে পারবে। কিভাবে করতে পারবে, তোমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। এই ভিডিওর মধ্যে আমি একটি পাসওয়ার্ড দেখাবো, সেই পাসওয়ার্ডটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, লিঙ্কে ক্লিক করবে, করে পাসওয়ার্ডটা পোস্ট করে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। কারণ তোমাদের ভৌতবিজ্ঞানের দেখো টোটাল আছে কিন্তু 13টা কিন্তু অধ্যায় রয়েছে। এই 13টা অধ্যায় থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন লিখতে হয় 9টা, তাই তো? 9 দুগুণে 18। এবং 3 নম্বরের প্রশ্ন তোমাদের লিখতে হয় 12টা, 3 12 36। যারা অঙ্ক ঠিকঠাক মতো পারো না, তারা অঙ্ক যদি বাদও দাও তা সত্ত্বেও কিন্তু 70-75 নাম্বার কিন্তু তোলা যায়। তো আমি যে সাজেশনটা প্রস্তুত করেছি এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে 2টো বা 3টে করে প্রশ্ন রাখা হয়নি। আমাদের কোচিং সেন্টারে যারা একদম সাধারণ স্টুডেন্ট তাদের জন্য এই সাজেশন আমরা প্রস্তুত করেছি। সেই সাজেশনটাও কিন্তু আমি তোমাদের জন্য ইউটিউবে আপলোড করছি। কি বলে বোঝা গেছে? অর্থাৎ যে অধ্যায়টি তোমরা পড়বে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তাহলে কিন্তু তোমরা ভৌতবিজ্ঞানে ভালো রেজাল্ট করতে পারবে। যদি তোমরা সমস্ত অধ্যায়গুলো পড়তে যাও সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে তোমরা প্রত্যেকটা অধ্যায় পড়তে পারবে না, তারা কিন্তু পরীক্ষায় কমন পাবে না। যদি তোমরা কেউ আলোর চ্যাপ্টার পড়ো 12 নম্বর থাকে, যদি তোমরা কেউ চলত্তরীয় চ্যাপ্টার পড়ো 12 নম্বর থাকে। দেখো 2টো চ্যাপ্টার পড়লে 24। বোঝাই পারলাম? তো এইরকমভাবে যে চ্যাপ্টারটা তোমরা পড়বে প্রত্যেকটা প্রশ্ন আমাদের দেওয়া এই সাজেশনটির খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যাও, এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। ঠিক আছে? তাহলে সাজেশনটি তোমরা অবশ্যই প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবে। তারপরে পাসওয়ার্ডটা অবশ্যই তোমার এর মধ্যে পেয়ে যাবে। পিডিএফটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে পড়া শুরু করো, কারণ এখন খাতায় লেখার একদম টাইম নেই। ঠিক আছে? তো চলো আমরা সাজেশনটি শুরু করি। মাধ্যমিক সাজেশন 2025 সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, মার্ক ডিভিশন এমসিকিউ দেখো 15টা করতে হয়। 15x1 মানে 1 নম্বরের 15 থাকবে। আর ভিএসএ অর্থাৎ এসএ কিউ তোমাদের 21টা থাকে, 1 নম্বরের 21 নম্বর। টোটাল 36 নম্বরের কিন্তু এমসিকিউ এবং এসএ কিউ থাকে। আর দেখো এসএ অর্থাৎ 9টা 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে এবং 12টা 3 নম্বরের প্রশ্ন, 3 12 36। এই হচ্ছে তোমাদের 90 নম্বরের কিন্তু মার্ক ডিভিশন। তো দেখো পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টার থেকে টোটাল থাকে তোমাদের কিন্তু 5 নাম্বার। দেখো 1 নম্বরের 1 মানে 1x1 মানে এমসিকিউ একটা, 1x2 মানে 1 নম্বরের 2টো প্রশ্ন মানে এসএ কিউ এবং 2 নম্বরের একটি প্রশ্ন 5। ঠিক আছে? তো দেখো কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে। 1, চাপ ও উষ্ণতা প্রভৃতির তারতম্যের ভিত্তিতে রেখাচিত্রের সাহায্যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস দেখাও। 2, উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কিভাবে ঘটে। 3, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব লেখো। 4, গ্রিন হাউস এফেক্ট কাকে বলে। 5, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, কারণ লেখো। 6, পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। 7, ওজোন স্তর ধ্বংসের কারণ কি। 8, ওজোন স্তরকে পৃথিবীর ছাদ বলে কেন। 9, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ফসলের উৎপাদন ব্যাহত হয় কেন। 10, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো। 11, কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো। কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি। 12, দেখো বায়োফুয়েলের উৎস ও ব্যবহার লেখো। 13, মিথেন হাইড্রেট কি, এর অসুবিধা লেখো। 14, দেখো ফায়ার আইসের সংকেত লেখো ও এর থেকে কীভাবে মিথেন গ্যাস পাওয়া যায়। 14টা প্রশ্ন ভালো করে তৈরি করে রাখো। চলো 2 নম্বর অধ্যায় দেখো গ্যাসের আচরণ। এখান থেকে তোমাদের টোটাল 8 নম্বর থাকে।
এক নম্বরের একটা এমসিকিউ, এক নম্বরের দুটো এসএকিউ, 2 নম্বরের একটি প্রশ্ন এবং 3 নম্বরের একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। তো এই প্রশ্নগুলো একটু ভালোভাবে প্রস্তুত করে রাখো, আশা করি এখান থেকে তোমরা কমন পাবেই। এক, দেখো গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃতি করো, সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো। 2, দেখো গ্যাসের অণুগুলির গতির ওপর গ্যাসের উষ্ণতা ও চাপ কিভাবে নির্ভর করে। 3, দেখো পরম শূন্য উষ্ণতা কাকে বলে, উষ্ণতার কেলভিন স্কেল কি। 4, কোন উষ্ণতার সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে নির্ণয় করো। 5, দেখো বয়েলের সূত্রটি বিবৃতি করো এবং গাণিতিক রূপে প্রকাশ করো। 6, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি সমীকরণ আকারে প্রকাশ করো, সমীকরণে ব্যবহৃত চিহ্নগুলি কী নির্দেশ করে। 7, অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃতি করো এবং এর দুটি অনুসিদ্ধান্তের উল্লেখ করো। 8, নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের চাপ প্রয়োগ করে আয়ন অর্ধেক করা হলো, চাপ ও বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। 9, বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ ও আয়তন উভয় বৃদ্ধি পায়, এক্ষেত্রে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হয়। 10, গে লুসাকের গ্যাস আয়তনের সূত্রটি লেখো। 11, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে। হয়েছে 3 নম্বর চ্যাপ্টার। দেখো তোমাদের রাসায়নিক গণনা, এখান থেকে কিন্তু সাধারণত পরীক্ষায় অঙ্ক থাকে। তো দেখো আমি এই যে সাজেশন তৈরি করেছি সাধারণত বিগত তোমরা ধরতে পারো 13 বছর, ঠিক আছে, একদম 2010 থেকে শুরু করে, হ্যাঁ বিগত 2010 সাল থেকে শুরু করে প্রায় 23 সাল পুরো প্রশ্ন উত্তর যেগুলো মাধ্যমিক পরীক্ষায় বারবার এসে সেই প্রশ্নগুলো এখানে কিন্তু আমি তুলে ধরেছি এবং এবিটিএ এবং পর্ষদের যে টেস্ট পেপার রয়েছে না, সেই টেস্ট পেপারের প্রশ্নগুলো কিন্তু এখানে আমি ইনক্লুড করেছি। তো দেখো 1 নম্বরের প্রশ্ন, অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে, এর মান কত। 2, দেখো মোলের সংখ্যা দাও। 3, গ্রাম পারমাণবিক ভর বলতে কী বোঝো উদাহরণ দাও। 4, গ্যাসের গ্রাম আণবিক আয়তন কাকে বলে। 5, ভরের নিত্যতা সূত্রটি লেখো। 6, আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সূত্রটি লেখো। 7, প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের পার্থক্য লেখো। 8, এইচটিপিতে 0.44 সেটা গ্রাম হবে, হ্যাঁ, একটি গ্যাসের আয়তন 224 সেন্টিমিটার কিউব, গ্যাসটির আণবিক ভর কত। 9, অ্যাভোগাড্রোর প্রকল্পটি বিবৃতি করো। 10, 12 ডিগ্রি সি স্কেলে আণবিক ভরের সংজ্ঞা দাও। 11, কত গ্রাম হবে এটা, CaCO3 এর সঙ্গে অতিরিক্ত HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে। 12, প্রমাণ তাপমাত্রা ও চাপে 7 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত। 13, আণবিক ভর ও গ্রাম আণবিক ভরের সংজ্ঞা দাও। 14, STPতে 22 গ্রাম CO2 11.2 লিটার আয়তন অধিকার করলে আণবিক ভর নির্ণয় করো। 15, দেখো 1.88 জলে, এটা গ্রাম হবে, জলে অনুসংখ্যা কত। 16, দেখো STPতে 22.4 লিটার CO2 এর বেশি ভর কত গ্রাম। 17, 1 মোল CO2 এর কতগুলি অক্সিজেন পরমাণু আছে। 18, STPতে 2.24 লিটার SO2 অনুসংখ্যা কত। চলো 4 নম্বর অধ্যায়, দেখো তাপের ঘটনাসমূহ। তাপের ঘটনাসমূহ, তো এখান থেকেও তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকবে। দেখো 1 নম্বরের একটা এমসিকিউ, 1 নম্বরের একটা এসিকিউ এবং 1x3, এটা 3 নম্বরে একটি প্রশ্ন হবে, ঠিক আছে। তো দেখো প্রশ্নটি কোন কোন প্রশ্নগুলো পড়বে। 1 নম্বর প্রশ্ন, দেখো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো। 2, রেল লাইনের পরপর দুটি রেলের জোড়ার মুখে কিছুটা ফাঁক রাখা হয় কেন। 3, দেখো দ্বিধাতপাত কাকে বলে, দ্বিধাতপাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন, এর ব্যবহার লেখো। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। 4, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। 5, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর মান কত। ঠিক আছে। 6 প্রশ্ন, দেখো দুধ গরম করার সময় উতলিয়ে ওঠে কেন। 7, তাপের পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য লেখো। 8, জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কী বোঝো। 4 ডিগ্রি সি উষ্ণতা জলের ঘনত্ব কত। 9, কেটলির হাতলে বেত, এটা বেত হবে, বেত জড়ানো থাকে কেন। 10, কঠিনের প্রসারণ ও তরলের প্রসারণের পার্থক্য লেখো। 11, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। 12, তামার তাপ পরিবাহিতাঙ্ক 0.92 CGS একক বলতে কী বোঝো। 13, তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো। 14, প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে তরলের প্রসারণের একটি উদাহরণ দাও।
আলো চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে 12 নম্বর প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন পড়ে গেলে কিন্তু প্রায় প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, দেখো 1 নম্বরের প্রশ্ন, উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝো? 2 শুদ্ধ অশুদ্ধ বর্ণালী কাকে বলে, এদের পার্থক্য লেখো। 3 একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি ও রৈখিক বিবর্তন 1.5 বলতে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? 4 প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বোচ্চ হবে ও কোন বর্ণের আলোর বিচ্যুতি ন্যূনতম হবে? 5 উত্তল লেন্স কাকে বলে? উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য বলতে কী বোঝো? 6 সৎ ও অসৎ প্রতিবিম্বের রৈখিক বিবর্তন 2.5 এর অর্থ কী? 7 বিবর্ধক কাঁচরূপে উত্তল লেন্সের ব্যবহার লেখো। 8 উত্তল লেন্সের অবতল লেন্সের পার্থক্য লেখো। 9 উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? 10 প্রতিবিম্বের রৈখিক বিবর্তন কাকে বলে? 11 প্রতিসরণের সূত্র লেখো। নেক্সট চলে আসো 12 আলোকের প্রতিসরণ কাকে বলে? 13 লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? চিত্র দাও। 14 উপাক্ষীয় রশ্মি কাকে বলে? চিত্র দাও। 15 অবতল দর্পণের মুখ্য ফোকাসের চিত্রসহ সংজ্ঞা দাও। 16 উত্তল দর্পণের ব্যবহার লেখো। 17 গাড়ির হেডলাইট কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন? 18 অবতল দর্পণ ও উত্তল দর্পণের পার্থক্য লেখো। 19 অবতল দর্পণের ব্যবহার লেখো। 20 প্রতিসরাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 21 দেখো চোখের নিকট বিন্দু ও দূরবিন্দু কাকে বলে? 22 এক্স রশ্মি ও ওয়াই রশ্মির পার্থক্য লেখো। 23 সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায় কেন? 24 দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? 25 দীর্ঘ দৃষ্টি ও হ্রস্ব দৃষ্টির কারণ ও প্রতিকার লেখো। 26 অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? 27 সবসময় চাঁদের আকাশ কালো কেন? 28 আংশিকভাবে কোনো পেন্সিলকে জলে ডোবালে কেমন দেখায়? 29 দেখো দৃষ্টি পাল্লা কাকে বলে? 30 দেখো ইউভি রশ্মির ব্যবহার লেখো। 33 কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কী বোঝো? 32 আলোর প্রতিসরণে স্নেলের সূত্রটি লেখো। 33 কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ 2 × 105 kms এবং জল মাধ্যমে আলোর গতিবেগ 22.25 x × 105 kms টু দি পাওয়ার -1 কাঁচ ও জলের মাধ্যমে প্রতিসরণের অনুপাত নির্ণয় করা হবে এটা। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট জলোত্তরিত। এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের 12টা নম্বর কিন্তু পরীক্ষায় থাকে। দেখো 1 নম্বরের দুটো এসিকিউ। আচ্ছা এখানে একটা মিস্টেক রয়েছে, এটা 3 নম্বরের দুটো, ঠিক আছে, 3 দুগুণে 6। আচ্ছা এখানে 2 নম্বরের একটি হতো। ঠিক আছে, আচ্ছা এবারে 1-এর প্রশ্ন দেখো, রোধাঙ্গ বলতে কী বোঝায়? একটি পরিবাহী তারের রোধ তারটির ব্যাসের ওপর কীভাবে নির্ভর করে? 2 দেখো আর্থিংয়ের প্রয়োজনীয়তা কী? 3 তিনটি উপায় লেখো যাতে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যেতে পারে। 4 বিভব প্রভেদ ও তড়িৎ চালক বলের মধ্যে পার্থক্য লেখো। 5 একটি ঘরে, এটা মিস্টেক রয়েছে, একটি বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট থেকে 260 ওয়াট, এর অর্থ কী? নেক্সট 6 দেখো গৃহস্থলিতে ব্যবহৃত তড়িৎ সরঞ্জামগুলির সমান্তরাল সমবায় যুক্ত থাকে কেন ব্যাখ্যা করো। 7 ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো। 8 ওহমের সূত্রটি লেখো, এই সূত্র থেকে কীভাবে রোধের সংজ্ঞা পাওয়া যায়। 9 3 পিন প্লাগ টপের একটি পিন খোলা রাখা হয় কেন? 10 ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। 11 একটি কোষের তড়িৎচালক বল 6 ভোল্ট বলতে কী বোঝো? 12 তড়িৎ প্রবাহ বিভব প্রভেদ ও রোধের এসআই একক লেখো। 13 তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র লেখো। 14 তড়িৎ চুম্বক কাকে বলে ব্যবহার লেখো। 15 বার্লোচক্রে ঘূর্ণনের ওপর কী প্রভাব দেখা যায় যখন তড়িৎ প্রবাহের মাত্রা বাড়ানো হয় আর চুম্বকের, এটা মেরুদয় হবে, মেরুদয়ের অবস্থান উল্টে দেওয়া হয়। 16 কিলোওয়াট কি? 17 দেখো কোষের তড়িৎচালক বল কাকে বলে। 18 ভোল্টামিটার ও অ্যামিটার যন্ত্র দুটি কীভাবে বর্তনীতে যুক্ত করা হয়। 19 বার্লোচক্রের কার্যনীতি লেখো। 20 ফ্ল্যাগ ব্যবহারের সতর্কতা লেখো। 21 দেখো তড়িৎ আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রটি লেখো। 22 অ্যাম্পিয়ারের সন্তরণের নিয়মটি লেখো। 23 বিওটি কাকে বলে। 24 সিএফএল এর ব্যবহার লেখো। 25 নষ্ট ভোল্ট কি। 26 পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 27 রোধাঙ্গ কাকে বলে। 28 কুলম্বের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। 29 দেখো কার্ড সার্কিট বলতে কী বোঝো। 30 দক্ষিণ হস্ত মুষ্টির সূত্রটি বিবৃতি করো। 31 একটি কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট, এর অর্থ কী। 32 লেন্সের সূত্রটি বিবৃতি করো। 33 ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন।
34 তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্জের সূত্রটি লেখো। 35 দেখো এটা ভাস্বর হবে, হ্যাঁ, ভয় আঁকা দ্বন্দ্ব হয়, ভাস্বর বাতির চেয়ে এলইডি বাতি ব্যবহারের সুবিধা লেখো। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আলো এবং চলতড়িৎ থেকে অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো এখান থেকে 12+12 24 পেতে হলে এই প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে, কারণ যদি 4-5টা তোমরা প্রশ্ন পড়ে যাও আমি নিশ্চিত, ঠিক আছে, 99% তোমরা কিন্তু কমন পেতে পারো না। যদি এই দুটো চ্যাপ্টার ভালো করে পড়তে পারো না, তাহলে এই সব কটা প্রশ্ন পড়ে যেতে হবে। যদি পড়ে যাও এর বাইরে আসার কিন্তু সম্ভাবনা নেই, ঠিক আছে। চলো 7 পরমাণুর নিউক্লিয়াস। 1 এক্স রশ্মি গামা রশ্মির পার্থক্য লেখো। 2 নিউক্লিয় বিভাজন কাকে বলে। 3 নিউক্লিয় সংযোজন কাকে বলে। 4 নিউক্লিয় সংযোজনের বৈশিষ্ট্য লেখো। 5 এক্স রশ্মি ও গামা রশ্মির সাদৃশ্য লেখো। 6 দেখো ডি আর বি রশ্মির আধান ও ভেদন ক্ষমতা তুলনা করো। 7 প্রাকৃতিক তেজস্ক্রিয় কি। 8 নিউক্লিয় বিভাজনের বৈশিষ্ট্য লেখো। 9 নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটি সমীকরণ সহ ব্যাখ্যা করো। 10 ভর বিচ্যুতি বা ভর ত্রুটি বলতে কী বোঝো। 11 কুড়ি ও বেকারেলের সংজ্ঞা দাও। 12 নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো আবশ্যক কেন। 13 দেখো চিকিৎসা বিজ্ঞানে তেজস্ক্রিয়তার ব্যবহার লেখো। এখান থেকে অল্প দেওয়া হচ্ছে 13 নম্বর, মাত্র 13টা প্রশ্ন। চলো পর্যায় সারণী, এখান থেকে দেখো 6টা নম্বর থাকে, এখানে খুব অল্প প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলো করে যেতে পারো। 1 মৌল সমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বোঝায়, একটি উদাহরণ সহ লেখো। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যায়বৃত্ত ধর্ম নয়। 2 মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো, উপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়। 3 মেন্ডেলিভের পর্যায় সারণীর কটি পর্যায় ও কটি শ্রেণী আছে। নেক্সট দেখো অক্সিজেন ও ক্লোরিন পর্যায় সারণীর কোন কোন শ্রেণীতে অবস্থান করে। 4 নিচের পরমাণুগুলোকে ক্রমবর্ধমান ঋণাত্মকতা অনুসারে সাজাও, যেমন ক্লোরিন ClBrIF। আচ্ছা তারপরে দেখো 5টা ClBrIFকে অধাতব ধর্মের নিম্নক্রম অনুসারে এবং পরমাণু আকারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। 6 দেখো এটা মেন্ডেলিভের পর্যায় সারণীর সংশোধিত সূত্রের সংশোধিত রূপ হবে এটা। 7 নিচের মৌলগুলিকে ক্রমহ্রাসমান আকারে অনুযায়ী সাজাও। 8 দেখো মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি লেখো। 9 হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন। 10 XYZ মৌলগুলোর পারমাণবিক সংখ্যা হলো 7, 10, 11। দেখো এই প্রশ্নটি একটা ছিল মিস্টেক রয়েছে এটা। 11 দীর্ঘ পর্যায় সারণীতে ওয়াই মৌলটির অবস্থান কোন শ্রেণীতে। 12 এদের মধ্যে কোনটি অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি। 13 দেখো মৌলের আয়নন শক্তি বলতে কী বোঝো। Li তারপরে এটা এ ও কে কে আয়নন শক্তির মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। 14 দেখো পর্যায় সারণীর রচনায় মেন্ডেলিভের অবদান লেখো। আচ্ছা 8.2 চলে আসো আয়নীয় ও সমযোজী বন্ধন, ঠিক আছে। তো এই অধ্যায়ে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো অবশ্যই পড়বে, এবং দেখো লুইস ডট চিত্রতে একটা পরীক্ষা আসবে 2 নম্বর থাকবে, এটা ভালো করে প্র্যাকটিস করবে। 8.3 তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, যে প্রশ্নগুলো দিয়েছে একটু ভালো করে তোমরা পড়ে যেও, এখান থেকে প্রশ্ন আসবে। 8.4 পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পের অজৈব রসায়নটা ভালো করে পড়তে হবে, যা প্রশ্ন দিয়েছে তাইগুলো। দেখো 8.5 দেখো ধাতুবিদ্যা, এই অধ্যায়টি কিন্তু ভালো করে পড়বে, এখান থেকে যা যা প্রশ্ন দেওয়া হচ্ছে এর মধ্যে মোটামুটি কমন চলে আসবে, ঠিক আছে। আর জৈব রসায়নটা তো তোমাদের পড়তেই হবে। জৈব রসায়নের যে প্রশ্নগুলো এখানে দিয়েছি এখান থেকে প্রায় 8 নম্বর থাকবে, কিন্তু এই 15টা পড়লে আমি আশা করি প্রায় 8 নম্বর তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।